এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। শুরুতেই বিধিবদ্ধ সতর্কীকরণ। ভয় পাবেন না, ভয় পাওয়াতে দেবেন না, প্যানিক করবেন না, প্যানিক করতে দেবেন না। কারণ রাজ্য জুড়ে না একটা প্যানিকের বাতাবরণ সৃষ্টি করছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় কনভিন্সড হয়ে গেছেন যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো হারবেন। নয়তো মমতা বন্দ্যোপাধ্যায়, অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও বলেছে অ্যাগ্রেসিভলি কথা বলতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরকম তো কথা বলতেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন গাছে বেঁধে সার্টিফিকেট দেখানোর কথা, এর বাবার সার্টিফিকেট, ওর বাবার সার্টিফিকেট, মানে বাপ ঠাকুরদার সার্টিফিকেট দেখাতে সমস্যাটা কি? আমাদের তো প্রথা, আমাদের তো কালচার, বাবা দাদুর যে গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট সেটাও ফ্রেম করে অনেকে রেখে দেয় বাড়িতে। গণেশ কুমারের বাবা দাদুর সার্টিফিকেট থাকবে না, নাম থাকবে না। ব্যানার্জি পরিবারেরই তো সবার নাম রয়েছে। রাজনৈতিক যারা কর্মী, এজেন্ট ভবানীপুর এলাকার, কালীঘাট এলাকার, তারা বলছেন। তো যাই হোক, পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা রাজনীতির কথা বলবেন। আমি জবাব চাই বাংলাতে ঠিক করেছি প্রতিদিন আপনাদের সাথে ডিরেক্টলি ইন্টারাক্ট করব, বিএলওদের সাথে কথা বলবো, যারা বিএলও হিসেবে কাজ করেছেন, বিএলএ হিসেবে কাজ করেছেন, যারা ভোটের সঙ্গে কাজ করেছেন, সেই সমস্ত মানুষজনকে নিয়ে নিখাদ বোঝার, আপনার যেটাতে ফায়দা সেরকম 1 ঘন্টার শো করব। এবং আজকে আপনারা দেখতেই পেয়েছেন যে লাগাতার টেলিফোনে আপনাদেরকে বলছি আপনারা ফোন করতে পারেন, সমস্ত ধরনের আপনাদের যা যা প্রশ্ন সব করতে পারেন। প্রাইম টাইম অনুষ্ঠানে, যেই মিনমিনে মিডিয়া প্রাইম টাইম মানে কিছু লোককে বসিয়ে দিয়ে তারা যেটা বলবে সেটা খবর, এই যে এই ধারণাটা তৈরি করেছিল না, ভুল এই ধারণাটা ভুল। আবারও বলছি, প্রাইম টাইম মানে যারা দর্শক তাদের খবর, প্রাইম টাইম মানে আপনি, এবং প্রাইম টাইম মানে সেই সমস্ত মানুষ যারা প্যানিক করছে তাদেরকে আশ্বস্ত করা। এটা সাংবাদিকতা। ওয়াকফের সময় এটা করেছিলাম, সিএ এর সময় এটা করেছিলাম, নাগরিকত্ব আইন কি খায় না মাথায় দেয় সেটা বলেছিলাম, এনআরসি বলে যে কিচ্ছু নেই, এনআরসি বলে কোনো ধরনের কোনো নোটিফিকেশন জারি হয়নি সেটা বলেছিলাম। এবং আজ আবারও বলছি, এসআইআর নিয়ে লাগাতার বাংলা মিডিয়াতে যদি কোনো মিডিয়া লাগাতার বলে যায় যে এসআইআর হবে হবে হবে, এবং এসআইআরে কোনো ভয় নেই, এবং এসআইআরে হিন্দুদের যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কোনো ভয় নেই, শরণার্থীদের ভয় নেই, এখনো বলে যাচ্ছি আমি খুব নির্দিষ্টভাবে। আজকে প্রচুর ভিডিও এসেছে, আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রচুর ভিডিও আসছে, কোয়েশ্চেন আসছে, আমাকে অনেকে টেলিফোন করছেন লাইভ টেলিভিশনে। এই মুহূর্তে যখন আমি কথা বলছি তখন অনেকে হয়তো পিসিআরে চেষ্টা করছেন টেলিফোন করার। আমি আজকে যতটা পারবো ভিডিও নেওয়ার, ইতিমধ্যে ভিডিওগুলো চলে এসেছে, এবং আপনারা যারা আজকে এই শোয়ে আপনাদের বক্তব্যগুলো আপনারা রাখতে পারলেন না, তারা কালকে আমাকে জানান, আমি আবার আপনাদের ভিডিওগুলো নিয়ে দেখাবো, প্রশ্নের উত্তর দেব। আমি এক এক করে ভিডিওগুলো আমি চেষ্টা করব 5-7টা ভিডিও নেওয়ার। প্রথম এই মুহূর্তে যে ভিডিও আমাদের কাছে এসেছে শান্তনু চক্রবর্তী দমদম থেকে। শান্তনু চক্রবর্তী দমদম থেকে ঠিক কি বলছেন একবার শুনে নি। দাদা, আমরা একটা প্রশ্ন আছে যে আমরা জেনেছি যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে বা তার পরিবারের কারোর নাম থাকলে তাদের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, কিন্তু যারা ধরুন অন্য রাজ্য থেকে 2002 সালের পরে পশ্চিমবঙ্গে এসে বসবাস করছেন এবং 10 বছরের বেশি হয়ে গেল তারা বসবাস করছেন এবং এখানে নতুন করে তারা ভোটার আইডি কার্ডও বানিয়ে ফেলেছেন। এবার বর্তমানে পোর্টালে দেখা যাচ্ছে যে তাদের আগের ভোটার কার্ড এবং বর্তমান ভোটার কার্ড দুটোই অ্যাক্টিভ আছে। এবার তারা তো সমস্ত জন্মের সার্টিফিকেট সব তো যেই রাজ্য থেকে এসেছেন সেখানেই আছে, কিন্তু এসআইআর হলে
তাদের কি হবে যদি একটু আমাদেরকে বলেন। শান্তনু চক্রবর্তীর খুব স্পেসিফিক প্রশ্ন। ওনারা 2002 সালে অন্যান্য রাজ্যে মানে অন্য জায়গায় ছিলেন, এটা বহু লোকের ফ্যাক্টর। মানে আমি নিজেই একটা সময় মুম্বাইতে কাজ করেছি, দিল্লিতে কাজ করেছি, সেখানে অনেকেই নিজের ভোটার আইডি কার্ডটা অ্যাক্টিভ করে নেন। তো ওনারা দেখছেন দু জায়গাতে কার্ড অ্যাক্টিভ। শান্তনুবাবু, আপনাদের দু জায়গাতে কার্ড অ্যাক্টিভ। দেখুন, এটাই প্রবলেম। এটা আপনার কেস এবং প্রশান্ত কিশোরের কেস সেম কেস। প্রশান্ত কিশোর বিহারের ভোটার, কিন্তু প্রশান্ত কিশোর আবার ভবানীপুরের ভোটার। এই দুটো জায়গাতে তার অ্যাক্টিভ ভোটার কার্ড ছিল। আপনাদেরও সেই ক্ষেত্রে একই সলিউশন। প্রশান্ত কিশোরও যেরকম ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে না, বা তাকে বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে না, বা তাকে নিয়ে হই হই হচ্ছে না, আপনাকে নিয়েও হবে না। আপনার একটা কার্ড কিন্তু বাতিল হবে। অর্থাৎ আপনি নির্দিষ্টভাবে নাম বললেন না কোন জায়গায় আপনার দুটো কার্ড রয়েছে, আমি জানতেও চাই না, কিন্তু ধরে নিন কলকাতা এবং বিহার, বা বিহার এবং বাঁকুড়া, যে কোনো একটা কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হবে। এটা আরও বিস্তারিতভাবে আপনাদের বিএলও বলে দেবেন। দ্বিতীয় যে এই মুহূর্তে ভিডিও পাঠিয়েছেন বাপ্পা দে গোবরডাঙ্গা থেকে। বাপ্পা দে গোবরডাঙ্গা থেকে, অর্থাৎ গাইঘাটা উত্তর 24 পরগনার যে গোবরডাঙ্গা, সে গোবরডাঙ্গা থেকে বাপ্পা দে কি বলছেন একবার শুনে নি। আমাদের এখানে একটি হিন্দু পরিবার যারা গত 10 বছর আগে বাংলাদেশ থেকে এসছে, ওখানে মানে বাংলাদেশে ওনাদের যে নাম এবং পদবি ছিল, পশ্চিমবঙ্গে আসার পরে তারা নাম এবং পদবি দুটোই পাল্টে ফেলেছে এবং এখানে আধার, ভোটার, প্যান সমস্ত কিছুই তারা তৈরি করেছে। তো বর্তমানে যে সিএ বলুন বা এসআইআর বলুন, সেখানে তাদের কি সুবিধা এবং অসুবিধা কি হতে পারে? খুব সিম্পল বিষয়। হিন্দু পরিবার 10 বছর আগে বাংলাদেশ থেকে এসেছে, কিন্তু এর মধ্যে কয়েকটা জিনিস কিন্তু রয়েছে বাপ্পাবাবু। এক হচ্ছে, যারা হিন্দু পরিবার এখানে এসেছে তারা নিজেদের পদবি কেন চেঞ্জ করবে, এটা একটা ফ্যাক্টর। অর্থাৎ আমি যদি ময়ূখ রঞ্জন ঘোষ, আমার বাপ ঠাকুরদা ঢাকার বারুদি গ্রাম থেকে এক রাতের নোটিশে এপারে চলে এসেছিল 46 সালে, আমার দাদু তো এখানে এসে ঘোষ থেকে গোস্বামী বা ঘোষ থেকে বোস হয়ে যায়নি। তো এটা আপনার একটু খটকা লাগলো আমার। আর দুই হচ্ছে, যদি তার ভ্যালিড কারণ থাকে, সে যদি সত্যি হিন্দু থাকে, সিএ এর মাধ্যমে সে অ্যাপ্লাই করলেই তার নাগরিকত্ব পেয়ে যাবে। এবং দ্বিতীয়ত, ন্যাচারালাইজেশন প্রসেসে সে অটোমেটিক্যালি সিটিজেন হয়ে যাবে একটা বছরের পরে। তৃতীয়ত, ভোটার লিস্টে তাদের প্রত্যেকের নাম থাকবে। এবং চতুর্থ, আমাদের যে সিটিজেনশিপ যে আইন, সেই আইনে একটা জিনিস কিন্তু চেঞ্জ করা হয়েছে। 2024 31শে ডিসেম্বর 2024 অবধি যারা এই বাংলাতে আসছেন বা ভারতে আসছেন বাংলাদেশ থেকে, হিন্দু মাইনরিটি, সেই সমস্ত দেশে যারা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য, মানে সেখানে মারধর বা তাকে হিন্দু বলেই তাকে খেদানো হয়েছে এরকম কোনো কারণের জন্য, তাকে কিন্তু পুলিশও কোনো হেনস্থা করতে পারবে না, পুলিশকেও সহায়তা করতে হবে। ততদিন অবধি থাকতে পারে যতদিন অবধি তার মনে হচ্ছে যে সে এখানে থাকবে। অর্থাৎ এটা অনির্দিষ্টকালের জন্য, কোনো অসুবিধা নেই, এক কথায় উত্তর দিতে গেলে। 3 নম্বর ভিডিও এই মুহূর্তে আমি নেব। 3 নম্বর ভিডিও অয়ন বালুরঘাট থেকে। অয়ন বালুরঘাট থেকে কি বলছে একবার শুনি। হ্যালো দাদা, আমার ভোটার লিস্টে পার্ট নাম্বার আলাদা আর ফ্যামিলির পার্ট নাম্বার আলাদা, এক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে? অয়ন, আমি তোমাকে একটাই জিনিস বলছি, মানে এই ভিডিওটা আমাদের যে রিসার্চ টিম তারা দিয়েছেন নির্দিষ্টভাবে, খুব ভালো কাজ করেছেন। তার কারণ এরকম ধরনের প্রশ্নের উত্তরও অনেক দর্শকও হয়তো ভাবছেন দূর এটা আবার কোনো প্রশ্ন হলো নাকি। বাড়ির পার্ট নাম্বার, আমার পার্ট নাম্বার আলাদা, মানে বুথ আলাদা, এতে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা কিছু হবে না। অয়ন, এই টেনশনগুলো তোমরা বালুরঘাটের মানুষজনকে তোমরা নিজেরা বলো, দরকার হলে একটা গোষ্ঠী খোলো, একটা গ্রুপ খোলো, তারা প্রত্যেকে একটা হেল্প ডেস্কের মতন করো নিজেরা। আয় তো আমরা সবাই মিলে এসআই একটা বুঝি, আয় আমরা সবাই মিলে এই জিনিসগুলো যেগুলো জবাব চায় বাংলাতে শুনলাম, সেগুলো আরও বেশি করে আমাদের লোকাল বিএলওদের সাথে কনফার্ম করে নিই। পার্ট নাম্বার দিয়ে আলাদা করে কোনো কনফিউশন হয় না। যদি পার্ট নাম্বারে সমস্যাও থাকে, ডিলিমিটেশন বলে একটা জিনিস আছে অয়ন, মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাদের, হয়তো আজকে আমরা বালুরঘাট বলে একটা কোনো আসনের কথা বলছি, আজ থেকে 10 বছর পরে বালুরঘাট আসনটাই থাকলো না, অন্য কোনো নামে অন্য কোনো খাপছাড়া জায়গাকে একত্রিত করে অন্য একটা আসন তৈরি হলো, এরকম হয়। 2002 সালে তোমার নামটা, তোমার মা বাবার নামটা যদি থাকে,
টেনশন নেই। তোমার নাম না থাকলেও, তোমার মা বাবার নাম যদি থাকে তাহলেও টেনশন নেই, পার্ট নাম্বার আলাদা দিয়ে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এরপরে চতুর্থ বাইট, চতুর্থ ভিডিও এই মুহূর্তে দক্ষিণ 24 পরগনা থেকে সৌমাল্য পাঠাচ্ছে। সৌমাল্য এই মুহূর্তে কি বলছে একবার শুনে নি। নমস্কার মহিকদা, আমি সৌমাল্য বলছি দক্ষিণ 24 পরগনা থেকে। আসলে আমার বার্থ সার্টিফিকেট নেই, তো সেক্ষেত্রে এসআইআর ক্ষেত্রে আমার কোনো সমস্যা কিছু হতে পারে কি? সৌমাল্য, আমি আবারও বলছি, এই কনফিউশনটা অনেকে তৈরি করার চেষ্টা করছে। সৌমাল্য, প্রবলেমটা কি? প্রবলেমটা হলো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী, তাদের লিঙ্কেজ নেই। অর্থাৎ এই যে আমি তুমি বাড়িতে বসে দেখছো, আমি এখানে বসে জবাব চাই বাংলা করছি, বা আমাদের অতিথি যাদের সাথে আলাপ করাবো, তাদের যদি ভোটার লিস্টের নামও না থাকে, তাদের বাপ ঠাকুরদা, তাদের জমি জমা বা যদি কিছু নাও থাকে, তাদের 3 পুরুষ 4 পুরুষ এই ভারতেরই তো। মানে আমি উদ্বাস্তুদের কথা বলছি, অনেকেই 3 পুরুষ এই ভারতে। আর কেউ যদি একেবারে মানে যাকে বলা হয় বাঁকুড়া, বীরভূম বা আমাদের রাঢ়বঙ্গের মানুষজন, যাদের মানে পৈতৃক বাড়িটাই হয়তো 500 বছরের, তাদের যে মন্দির সেটাই হয়তো 300 বছরের, তাদের তো মানে প্রতি প্রজন্মে যেভাবে ঠাকুর বা কোনো গয়না বা দলিল যেভাবে হস্তান্তরিত করা হয়, সেভাবে কাগজপত্র করা হয়। সুতরাং তোমার যেই বার্থ সার্টিফিকেট নেই, এটা কোনো ফ্যাক্টর নয়, তোমার আরও 11টা সার্টিফিকেটের যে কোনো একটা সার্টিফিকেট। আর দ্বিতীয়ত, তোমার বাবা মা দাদা দিদি বৌদি তাদের যদি নাম থাকে, বিএলও তোমার জাস্ট একটা আইডেন্টিটি প্রুফ দেখবে, ইন্ডিকেটিভ ডকুমেন্ট। টেনশনের কোনো কারণ নেই। আমার খারাপ লাগছে আজকে যে এরকম কম বয়সী ছেলেমেয়েরাও এভাবে ভিডিও পাঠাচ্ছে। পঞ্চম যে ভিডিওটি, সেই ভিডিওটি দীপ হালদার বলে একজন পাঠাচ্ছেন। দীপ হালদার ডায়মন্ড হারবার থেকে, সম্ভবত দক্ষিণ 24 পরগনা থেকে। একবার শুনি দীপ হালদার কি বলছেন। আমি দীপ হালদার ডায়মন্ড হারবার থেকে বলছি। ময়ূরদা, ভোটার লিস্টে যদি আমার মা বাবার 2 সালে নাম না থাকে, তাহলে কি আমার নাম উঠবে? আমি নির্দিষ্টভাবে দীপ হালদার আপনাকে বলছি, আপনার মা বাবার, আপনাকে দেখে আমার যা মনে হলো আপনার হয়তো 87 পরে জন্ম, আপনার মা বাবার নাম নেই, এটা 2002-তে যদি নাম না থাকে, অন্যান্য বছরগুলো একটু দেখুন। আর যদি মানে আপনার মা বাবার ধরুন বয়স 60, 65 বা 70, তার মধ্যে থেকে 50 বছর আপনার মা বাবা যদি ভোটই না দিয়ে থাকেন, কেন দেননি এই প্রশ্ন কিন্তু উঠবে। আর যদি আপনার মা বাবার 2002-এ নাম নেই, কিন্তু 95, 97-এ আছে, 98-এ আছে, 2001-এ আছে, 2005-এ আছে, লাগাতার ভোট দিয়ে গেছে বা ভোটার লিস্টে নাম আছে, তাহলে সেটার কিন্তু সলিউশন আছে। কিন্তু আবারও বলছি, আপনার মা বাবার যদি নাম একেবারেই না থাকে, তাহলে আপনার মা বাবাকেও একটা লিঙ্কেজ এস্টাবলিশ করতে হবে। দাদু দিদার নাম কি আছে? আর এই সমস্ত কিছু, এই নামগুলো জিজ্ঞেস করছি তার একটাই কারণ এইগুলো থাকলে কাজটা সহজ হয়। আদারওয়াইজ কাগজ আপনাদের কাছে 11-12টা কাগজ বলা হয়েছে, সেগুলো থাকবে। সেগুলো যদি থাকে, সেগুলো আপনারা দেখাবেন। আপনার যে কোনো সরকারি কাগজ নিশ্চয়ই আছে। দীপ হালদার, আমার ধারণা আপনার কোনো হয়তো সরকারের থেকে কোনো রিজার্ভেশনের সার্টিফিকেটও থাকতে পারে, যদি থাকে সেগুলো পেশ করে দেবেন। সরাসরি চলে যাব অতিথিদের কাছে। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, এবং ইতিমধ্যে এই ওয়েবসাইট অ্যাক্টিভ হয়ে গেছে, অর্থাৎ লাইভ হয়ে গেছে এই ওয়েবসাইট। যেভাবে আমাদের শোটা লাইভ চলছে, সেরকমভাবে এই ওয়েবসাইটটাও লাইভ হয়ে গেছে। মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু এই ওয়েবসাইট এখন লাইভ। বিএলওদের সমস্ত তথ্য এবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নতুন ইন্টারফেস তৈরি করা হলো সিইও দপ্তরের তরফ থেকে। নতুন ইন্টারফেসে সমস্ত ধরনের তথ্য, 2002-এর ভোটার লিস্ট এবং তার পাশাপাশি আপনার এলাকায় কে বিএলও, তার নাম, তার ফোন নাম্বার, তার সমস্ত তথ্য এবার পাবলিক ডোমেনে দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রবাসে থাকলেও ভালো করে মন দিয়ে শুনুন, বাইরে আছেন, প্রবাসে আছেন, ঘুরতে গেছেন, পা ভেঙে হয়তো এই মুহূর্তে বদ্রীনাথ কেদারনাথের কোনো দুর্গম জায়গায় আটকে রয়েছেন, মাসের পর মাস হয়তো হাসপাতালে রয়েছেন, অন্য কোনো দেশে, অন্য কোনো রাজ্যে, তাতেও কোনো অসুবিধা নেই। যদি আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করতে চান, সেই সুযোগ তো রয়েছে। তার পাশাপাশি বিএলওকে ডিরেক্টলি টেলিফোন করে, ইতিমধ্যে বহু লোক ফোন করে দিয়েছেন, আপনার পাড়ার, আপনার অঞ্চলের বিএলওর সাথে আপনি কথা বলতে পারবেন। কিভাবে এটা হবে আমি নিউজ রুম থেকে আপনাদেরকে খুব সংক্ষেপে একবার দেখাতে চাই, এবং তারপর সরাসরি চলে যেতে চাই ডিবেট টেবিলে, যেখানে আমার সাথে অতিথিরা রয়েছেন। দেখি।
ইলেকশন কমিশনের যে নতুন ইন্টারফেসটা তৈরি হয়েছে, অর্থাৎ সিইও ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল মোবাইল অ্যাপ তৈরি হয়েছে, সেই অ্যাপে কিন্তু এখন এসআইআর এর ডিটেলটা আপনারা পাচ্ছেন এবং তার পাশাপাশি কিউআর কোডও আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওয়াসিমকে যদি একবার বলি, এই মেনু, এই জায়গাটা যদি একবার যেতে এবং নির্দিষ্টভাবে এই মেনুতে বিএলও সিইও অফিসের ডিটেল, ডিএম ডিইও অর্থাৎ কারা কারা ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার, কারা কারা ইআরও বিএলও, সমস্ত কিছু কিন্তু এইখানে পেয়ে যাবেন। তার পাশাপাশি ফর্মগুলো পেয়ে যাবেন, যে ফর্ম 6, 7, 8, যে ফর্মগুলোতে আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র, মানে আপনার নাম চেঞ্জ থেকে শুরু করে পার্ট নাম্বার ভুল আছে সব কিছুর ফর্ম এখানে। বিএলওতে যদি ক্লিক করেন, বিএলওতে নির্দিষ্টভাবে এই হচ্ছে বিএলওর যে কাগজ, সেই কাগজ গোটা বাংলার যত বুথ আছে সেই প্রত্যেকটি বুথের কাগজ এই মুহূর্তে রয়েছে। আমি একদম নির্দিষ্টভাবে ধরুন র্যান্ডামলি আমি বলছি, মেখলিগঞ্জে চিটিয়া দাঙ্গা পল্লীমঙ্গল প্রাইমারি স্কুলে এই মুহূর্তে বিএলও হিসেবে নাম আছে আপাতত ধীমান চন্দ্র রায়ের। মোবাইল নাম্বার আমি এই মুহূর্তে এই অংশটা দেখাচ্ছি না। ঠিক সেরমভাবে মেখলিগঞ্জের পাশাপাশি দেখুন কত জায়গা, মাথাভাঙা, কোচবিহারের গোপালপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের যে বুথ, সেই বুথে এই মুহূর্তে শুভঙ্কর কর বলে একজন বিএলও কাজ করছেন। কালচিনি, এই দেখুন কালচিনি ধর্মশালা হনুমান মন্দির লাইন বেলা রায় বা গৌতম দাস এই মুহূর্তে রয়েছেন কুমারগ্রামের। প্রত্যেকটা জায়গাতে, অর্থাৎ আপনারা যে কেউ এই যে সিইও ওয়েবসাইট, সেই সিইও ওয়েবসাইটে যাবেন। সিইও ওয়েবসাইটে যাওয়ার পরে মেনু যেখানে লেখা আছে সেখানে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন বিএলও বলে একটা সংখ্যা লেখা আছে, একটা অক্ষর লেখা আছে বিএলও, সেটাই ক্লিক করবেন। এই লিস্টটা পেয়ে যাবেন। আপনি এই লিস্টটা ডাউনলোড করে রেখে দিতে পারেন। এই লিস্টে একেবারে বুথ এবং বিধানসভা, তার পাশাপাশি বুথের নাম, বিএলওর নাম এবং তাদের ফোন নাম্বার, সমস্ত কিছু আপনার মুঠোয়। যারা এই মুহূর্তে রয়েছেন না তাদের সাথে আলাপ করে দেবো। স্বপন মণ্ডল, সাধারণ সম্পাদক বিএলও ঐক্যমঞ্চ, আমার সঙ্গে রয়েছেন। ঝন্টু বড়াইক অধ্যাপক রয়েছেন, সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ এবং মানস ভট্টাচার্য গবেষক। মানসদা দীর্ঘদিন ধরে এই যে ভোটার লিস্ট সংশোধন, সেই কাজও একটা সময় করেছেন। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু শুরুতেই আমি স্বপন মণ্ডল আপনার কাছে যাচ্ছি। এই বিএলও ঐক্যমঞ্চের তরফ থেকে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আছে, কিন্তু এটা আমি যে খবরটা ব্রেক করলাম যে বিএলওদের সমস্ত ফোন নাম্বার এখন কিন্তু গোটা বাংলার ঘরে ঘরে সব মোবাইলে সেভ হয়ে যাবে। এটা কি সুবিধা হলো না অসুবিধা? না, সুবিধাও যেমন আছে অসুবিধাও আছে। কারণ সুবিধাটা হলো যে লোকাল যে এলাকাতে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, অনেক সময় দেখবেন অনেকে চাকরি করেন বা অন্য জায়গায় কাজ করেন, যে সময় বিএলওরা মিট করতে যাবেন সেই সময় উনি হয়তো বাড়িতে থাকেন না বা ওনারা থাকেন না আর কি, পরবর্তীকালে ফোনে কন্ট্যাক্ট করে দিতে পারে। এটা একটা সুবিধে। এবার দেখবেন আপনি বিশেষ করে মহিলা বিএলও যারা এবারে অ্যাপয়েন্টেড হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে প্রচণ্ড বেশি পরিমাণে মহিলাদের এবারে নিয়োগ করা হয়েছে, তাদের আরও বেশি অসুবিধা হবে। সন্ধ্যেবেলা এই দুষ্কৃতকারীরা আর কি, তারা কিন্তু ফোন করে বিরক্ত করবে, তাই না? সেই জন্য বিএলওটা ওই নাম্বারটা ওয়েবসাইটে না দিয়ে লোকাল যারা বিএলএ হিসাবে নিযুক্ত হবেন তাদের কাছে শেয়ার করলে সুবিধা হতো আমার যতটুকু ধারণা। শাসক দলের বিএলএও যদি মানে বদমাইশি করার ইচ্ছা থাকে হতে পারে। আমি বলছি দুটো ভালো দিকে আছে, খারাপ দিকে আছে। তো মোটামুটি বিষয়টা হচ্ছে যে বিএলও যারা আছেন আর কি, তাদের নাম্বারটা এলাকার সবার কাছে থাকা উচিত বলে আমরা মনে করি। এটা আমাদের মানে এতে আপত্তির কোনো বিষয় নেই। আচ্ছা, আপনারা কি এখনো মানে টেনশন হচ্ছে, মানে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে এই বুথ লেভেল অফিসার? মানে আমি বাংলার মানুষকে বলছি যে বিএলও এই শব্দটা একটা সময় বিএলআরওটা খুব চেনা একটা শব্দ ছিল, এখন বিএলওটা একটা খুব চেনা শব্দতে পরিণত হয়ে যাচ্ছে এই 2025 সালে। ঘটনাক্রমে দেখুন 2002 সালেও এসআইআর হয়েছিল। আচ্ছা, তখন কিন্তু বিএলও এই যে এসআইআর কি হয়েছিল? বামপন্থীরা বলছেন এসআইআর তো হয়নি। না, কে বলছেন আমি জানি না, আমি ওই বিতর্কে যেতে চাইছি না। তো বিষয়টা হচ্ছে যে তখনও বিএলও ছিলেন এবং 2002 সালের পর থেকে প্রত্যেক বছরই কিন্তু বিএলও অ্যাপয়েন্টেড হন। প্রতি বছরই কিন্তু তারা কাজটা, বিএলওদের মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে ভোটার তালিকাতে যে কন্টিনিউয়াস যে রিভিশনটা হয় আর কি, সেই রিভিশনের কাজটা তারা করেন এবং থ্রু আউট দ্য ইয়ার এটা হয়। যখন তাদেরকে প্রয়োজন হয় ডেকে নেয়। একজন বিএলও অ্যাপয়েন্ট করলে থ্রেটটা দিচ্ছে শাসক দলের লোকেরা। এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে দেখুন, আমি একটা পরিষ্কার করে কথা বলি যে এসআইআর যদি হয়, ভোটার তালিকা যদি সংশোধন হয়, সেখানে যদি স্বচ্ছভাবে ভোটার তালিকাটা তৈরি করা হয়, তাতে অসুবিধাটা কার হতে পারে? কোনো গণতন্ত্রে বিশ্বাস করে যে রাজনৈতিক দল, তাদের তো অসুবিধা হওয়ার কথা নয়। এবার কারো অসুবিধা হচ্ছে, এটা বোঝা যাচ্ছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে। তাহলে প্রধান অসুবিধাটা হচ্ছে আমাদের রাজ্যের শাসক যে দল আছে
তার যারা মাথা তাদের হচ্ছে। ঠিক। আপনি দেখেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হুমকি দেখাচ্ছেন পরোক্ষে গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছেন বা শিক্ষকরা যারা বিএলও হিসেবে অ্যাপয়েন্টেড হয়েছেন। একটা তো ব্যাপার, অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু যে রাজ্যের বিএলও নয়, এমনকি কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যিনি আছেন তাকে হুমকি দেখাচ্ছেন, তাই না? তাকে কবর থেকে খুঁড়ে বের করে নিয়ে আসার কথা বলছেন তিনি। তো এই অবস্থায় কি বিএলওরা কাজ করতে পারবে? খুব ফ্র্যাঙ্কলি আমাকে বলুন। একদম আপনি বলছিলেন টেনশনের কথা বলছিলেন, আমি বলছি টেনশন নয়, লাইফ থ্রেট আছে। তার কারণ আমি বলছি কলকাতায় একটা জায়গাতে এই যে ম্যাপিংয়ের কাজ হচ্ছিল এতদিন জানেন নিশ্চয়ই, ম্যাপিং করতে গিয়ে দেখলো একজন বিএলও যে সেই এলাকাতে 2002 সালে যে ভোটার লিস্টে যে নাম ছিল এখন 96% লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না। 96% মানে আমি কলকাতার কথা বলছি, আমি গ্রামের কথা বলছি না। কিন্তু 4% ম্যাপিং হয়েছে শুধু না, তিনি ম্যাপিংয়ে কমপ্লিট করেননি তো, তিনি ইআরওকে রিপোর্ট করে দিয়েছেন যে আমি কি করব আপনি আগে ইনস্ট্রাকশন দিন। আমরাও তাই বলেছি যে আপনি নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে কিন্তু সাবমিট করবেন না, কারণ আপনাকে ভেরিফাই করে দিতে হবে। আর সিগনেচার যেহেতু আপনার থাকছে আপনাকেই কিন্তু ইলেকশন কমিশন ধরবে। আপনি আগে ইআরওকে লিখিতভাবে জানান, ইআরও ইনস্ট্রাকশন। কাজ যারা করে তারা মূলত সরকারি কোন লেভেলের কর্মী হন? তারা মূলত হচ্ছে ডব্লিউবিসিএস অফিসার হয়। আচ্ছা। প্রত্যেকটা ব্লকের যারা বিডিও আছে বা জয়েন্ট বিডিও যারা আছেন তারাই হচ্ছে এসডিওরাও হন, কিন্তু ডিএম হন না, ডিএম ডিও হয়। এবার আমি যেটা বলছি শুনুন, এই যে গতকালই দেখেছেন যে বিএলওরা গিয়ে ইলেকশন কমিশনে কমপ্লেন করেছে 50 জন ইআরওর নামে। আমরা প্রথম দিন যেদিন ইলেকশন কমিশনে আমরা ডেপুটেশন দিতে গেছিলাম সেদিন আমরা কিন্তু বলে এসেছিলাম যে ইআরওরা কিন্তু বিএলওদের হিন্টস দিচ্ছেন মৌখিকভাবে যে আপনারা অ্যাডজাস্ট করে নিন, যেখানে যেখানে যা আসছে থ্রেট, যা ভয় দেখানো হচ্ছে, হুমকি, বেআইনি কাজ করার কথা বলা হচ্ছে, সেগুলোর সঙ্গে আপনারা কম্প্রোমাইজ করুন। এটা কিন্তু অলিখিতভাবে বলছে। আমি ঠিক এই জায়গাতে আমি মানুষদা মানে এর আগেও আমরা কথা বলেছি, একটা খুব সহজ বিষয়, মানে আজকে এটাকে ইংরেজিতে একটা শব্দ আছে, আমি মানে কি অবস্থা ভাবুন, এসআইআর নিয়ে শো করছি আমি, মনোবিদ থেকে শুরু করে যারা মনস্তত্ত্ব বিশেষজ্ঞ তাদের নিয়ে আমি চলে এসেছিলাম। মানে আমি যদি ক্রমাগত মানুষটা, আপনি জলটা খাচ্ছিলেন যে গ্লাস থেকে, সেটাতে আমি হঠাৎ করে বলি গেস্ট টিম বা পিসিআর বা আমাদের যে সাপোর্ট স্টাফ আছে সেই জলের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছে, এই জলটা কিন্তু খেও না। আমি যদি ক্রমাগত বলি এই মাইকটা যেটা আছে সেই মাইকটা আসলে মাইক নয়, এটা কিন্তু মানুষরা কথা বললেই দুম করে ফেটে যেতে পারে। ক্রমাগত একটা টেনশনের আবহাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের চারপাশে মানে তৈরি, গ্যাস লাইটিং হচ্ছে যেন তৃণমূলের পক্ষ থেকে। এটা খুব বিপজ্জনক, কিন্তু এটা হয়তো আরও ভয়ঙ্কর একটা মহামারীর আকার নেবে যখন সত্যি 2-3টে করে আমরা মানে যে কোনো মৃত্যু দুঃখজনক। আপনাদের ইলামবাজারেই দেখছিলাম 95 বছর বয়সে একজন মারা গেছে, সেটাকেও বলে দেওয়া হবে এসআইআর এর মৃত্যু। এটা তো খারাপ। প্রথম কথা হচ্ছে যে 2002-এ যখন হয় তখনকার যে পরিবেশ পরিস্থিতি ছিল, আমরা যে সহযোগিতাটা পেয়েছিলাম আর কি, সেটা আপনি ছিলেন? আমি ছিলাম, ডিউটিতেই ছিলাম। এই সংযোজন বিয়োজন, ওই যে জিজ্ঞেস করলেন না আগে যে বিএলওদের মূল কাজ কি, বিএলওদের মূল কাজ হচ্ছে সংযোজন বিয়োজন। সংযোজন মানে হচ্ছে নতুন ভোটার যারা তারা অ্যাড হবে, তার জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, যদি সন্দেহ হয় তার একটা হিয়ারিং হবে, তাকে ডেকে পাঠানো হবে, মানে ফিজিক্যালি তার একটা ইন্টারভিউ হবে যে তাকে আমি দেখতে পাচ্ছি কিনা, তার নাম অ্যাড হবে। আর গ্রামের লোকেরাই একটা তালিকা দেবে যে এই বছর গ্রামে এই লোক মারা গেছে এবং সেই নামগুলোকে বাদ দিতে হবে। তখন যেটা হয়েছিল যে স্কুলে বসে সেই নামগুলোকে যাদের যাদের সংযোজন হবে, যাদের যাদের বিয়োজন হবে, সেটা হয়েছিল পিসফুলি হয়েছিল, কোনো ঝামেলা হয়নি। যে জায়গাটাতে তাহলে এবারে এত ঝামেলা হচ্ছে কেন, এটা হচ্ছে প্রশ্ন। আমি তো বলবো রাজনৈতিকভাবে শাসক দল এবারে প্রচণ্ড সফল। তার কারণ হচ্ছে 21 থেকে 26 পর্যন্ত প্রচুর ভোটের ইস্যু ছিল, যেগুলো নিয়ে 26-এ এখানকার যারা বিরোধী দল, ধরো কংগ্রেস, সিপিএম, বিজেপি, তারা লড়াইটা করতে পারত। সেই সমস্ত ইস্যুগুলোকে এই গ্রামে গঞ্জে এসআইআর আতঙ্ক ঢুকিয়ে দিয়ে সমস্ত ইস্যুগুলোকে চেপে দেওয়া হলো। এই জায়গাটাতে মমতা ব্যানার্জির রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটার প্রশংসা করতে হয় যে উনি 21 থেকে 26 পর্যন্ত যত রকমের ইস্যু, দুর্নীতির ইস্যু, চাকরির ইস্যু, এমনকি রিসেন্ট সিবিআই অভিষেক ব্যানার্জির নাম জমা দিয়েছে প্রাথমিকের দুর্নীতির ইস্যুতে, কোনো আলোচনা আছে? কিচ্ছু নেই। পুরো মুভমেন্টটাকে শাসক দল ঘুরিয়ে দিল এসআইআরের দিকে। যে জায়গাটাতে বলা যায় এখানকার যারা বিরোধী দলের আছে বা অন্যান্য দল আছে, বিজেপি শিবের, তারা চূড়ান্ত ব্যর্থ।
এরা মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে যে এসআইআর একটা আতঙ্ক। যদিও একই সঙ্গে আমি গত 3 দিন ধরে 3টে জায়গার খোঁজ নিয়েছি, যে একই সঙ্গে তো 12টা জায়গাতে এসআইআর হচ্ছে। আমি গুজরাটে খোঁজ নিয়েছি, আমার যতটা যোগাযোগ আছে, তামিলনাড়ুতে খোঁজ নিয়েছি, তার ভিডিও কলে আমি সাক্ষাৎকার নিয়েছি, আন্দামানে খোঁজ নিয়েছি। সেখানে কি হচ্ছে, 5 মিনিটের মধ্যে গোটা পশ্চিমবঙ্গের এই এসআইআর সমস্যার সমাধান হয়ে যাবে। সেটা হচ্ছে তুমি গ্রামে যদি একটা সর্বদলীয় কমিটি করো, ছোট্ট, ধরো একজন তৃণমূলের বিএলএ, একজন সিপিএমের বিএলএ, একজন বিজেপির বিএলএ, তারাই তো জানে যে এখানে কে অরিজিনাল বাসিন্দা, কার কার কাগজ আছে, কে কে উড়ে এসে ভোট বসেছে। তারা যদি সেই তালিকাটা বিএলওকে দেয়, একদম কোনো প্রবলেমই নেই, সমস্যার সমাধান ইজিলি। কিন্তু সেটা হচ্ছে না, তার কারণই হচ্ছে 21 থেকে 26 পর্যন্ত যা যা ইস্যু ছিল পশ্চিমবঙ্গের, সমস্ত ইস্যুগুলোকে এই একটা ইস্যু দিয়ে চেপে দেওয়া হলো। এই জায়গাটাতে বলতে পারো শাসক দলের স্বার্থকতা। মহিবিদা যে আতঙ্কের কথা বলছিলেন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আর কি। কালকে সকালে আমি বেরোচ্ছিলাম একটা বাইরে যাবো বলে, দুর্গাপুর যাওয়ার জন্য। আমার বাড়ি থেকে বেরিয়ে একটু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, 4-5 জন সবজি দোকানি বসে আছে। হঠাৎ করে একজন সবজি দোকানি আরেকজনকে বলছে, এই জানিস কি, এই যে মোদি এনআরসি চালু করে দিল কিন্তু। মানে আর সবজি দোকানিগুলো বলছে, মানে তৃণমূল এমনভাবে সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিচ্ছে যে এসআইআর মানে হচ্ছে এনআরসি মানে হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে বের করে দেওয়া, এরকম একটা তারা মানে ধারণা তৈরি করে দিচ্ছে আর কি। এই জায়গাটাতে কিন্তু কাটানো উচিত, এবং এই কাজটা কিন্তু বিএলওরা করবেন। বিএলওরা যখন যাবেন ডিউটিতে, না তাদের এলাকাতে বাঙালির মনে রাখা উচিত যে একই সঙ্গে 12টা রাজ্যে, কেন্দ্রশাসিত অঞ্চলে এটা হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল নেই, কোথাও কোনো রাজ্যে কোনো গন্ডগোলের খবর নেই, এটা শুধু পশ্চিমবঙ্গ। না মানুষদা, এইটা আমি জানতে চাইছি যে 12টা রাজ্যের আপনি কথা বলছিলেন, কোন রাজ্যে কি কোনো শাসক দলের কোনো নেতা এটা বলেছে যে নির্বাচন কমিশনারকে গাছে বেঁধে জিজ্ঞেস করা হবে তোর বাবার সার্টিফিকেট? না, তামিলনাড়ুর সঙ্গে আজকে আমার সকালে কথা হয়েছে, ওখানকার একজন মাস্টারমশাইয়ের সঙ্গে। এমকে স্ট্যালিনের দল এরকম কথা বলছেন? না, তারা বললো অত্যন্ত পিসফুলি হচ্ছে গ্রামে গঞ্জে, এবং বিএলওকে এক জায়গায় বসিয়ে সমস্ত দলের লোকরা সেখানে আসছে, এবং তারা এসে ওই গ্রামে কে কে নতুন এসেছে, কোনো অনুপ্রবেশকারী আছে কিনা, বাইরের যারা লেবার ওখানে কাজ করতে গেছে, ওখানকার হোস্টেলের যে ছেলেরা পড়তে গেছে, তাদের নাম জমা দিচ্ছে সেখানকার বিএলওর কাছে, এবং সেখানে প্রত্যেকটি দলের প্রতিনিধি থাকছে। এটা তামিলনাড়ুর আজকে সকালে তাদের সঙ্গে কথা বলে জেনেছি। তো তাহলে পশ্চিমবঙ্গে হবে না? এটা বাঙালি জাতির অপমান। কিন্তু গোটা ভারতবর্ষ কিন্তু এই বিষয়টা তাকিয়ে তাকিয়ে দেখছে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে। ঠিক। এবং আরেকটা আমি ঝন্টু বারেক আপনার কাছে যেতে চাই। ঝন্টু বারেক, এক হচ্ছে মানে এটা একটা মিশনে পরিণত করতে হবে, যেখানে গোটা বাংলায় দেখুন শাসক দল যদি মানে কেউ যদি ঠিক করে যে সে ফেক নিউজ ছড়াবে, কেউ যদি ঠিক করে সে লোক খেপাবে, এবং সেই যদি নবান্নের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকে, তার হাতে যদি পুলিশ থাকে, তার হাতে যদি ইনফরমেশন এবং কালচারাল উইং থাকে, পিআর ডিপার্টমেন্ট তার হাতে থাকে, তার হাতে যদি এত বড় একটা পার্টির এতগুলো সোশ্যাল মিডিয়া থাকে, তার হাতে যদি জননেত্রী বা জননেতা হিসেবে প্রচুর ক্যাডার থাকে যারা একই মিথ্যাটা ছড়িয়ে যাবে, তাহলে এটাকে কমব্যাট করা এটা একটা অসম লড়াই। কিন্তু আমরা এই অসম লড়াইটা এখনো লড়ছি, আমরা চেষ্টা করছি যে সত্যিটা মানুষের সামনে নিয়ে আসতে। এনআরসি বলে মানে মরা বলে আমরা শুনেছিলাম রাম হয়, কিন্তু এখানে ভয়ঙ্করভাবে এসআইআরকে এনআরসির সাথে কম্বাইন করে দিয়ে ওই এনআরসির যে 2019-এ যে ট্রমাটা তৈরি করেছিল কিছু দল, সেটাকে আমার নিয়ে আসা। এটা থেকে বেরিয়ে আসবো কি করে আমরা? প্রথম কথা, 2002-এ একদম সরাসরি ফিল্ডে কাজ করার অভিজ্ঞতার থেকে বলছি, তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্ট হয়নি, এই মুঠোফোনটা ছিল না। সবচেয়ে বড়, তোমাদের মতন দায়িত্বশীল মিডিয়া ঘন্টার পর ঘন্টা এই অসম লড়াইটাকে সমতা ফেরাতে চেয়েছো। তুমি বলছিলে না মরা বলতে বলতে রাম হয়, তুমি কোথাও শুনেছো রাম বলতে বলতে মরা হয়? তোমরা তো রাম জব করছো। মমতা ব্যানার্জি তার এন্টায়ার কনস্পিরেসিটাকে যদি মরার থেকে রাম করাতে চেষ্টা করে, তোমরা তো রাম বলে যাচ্ছ, যেটাকে মরা করা যায় না রামকে। প্রথম। দ্বিতীয়, দেখো এই বৃহত্তর কনস্পিরেসিতে কিন্তু আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের হাতে যে আইনি ক্ষমতাটা আছে, তোমরা কল্পনা করতে পারবে না। যে আমার কাছে সংবিধানের বইটা নিয়ে এসেছি আমি, কতগুলো ক্লজে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। নির্বাচন কমিশন যদি বিএলওদের সরাসরি ধমকি দিয়ে সাসপেন্ড করার মতন অ্যাকশনে নামতে পারে, তাহলে একইভাবে এই বিএলওদের যারা ধমকি চমকি দিয়ে ঘরে বন্দি করে ভয় দেখিয়ে এই কাজটার থেকে বিরত করতে চাইছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কেন? আইনটা তো দুটোই আছে তার ক্ষেত্রে।
তুমি এই মধ্যবিত্ত বিএলও যারা নিজেদের ধন প্রাণ সব চলে যাবে এই ভয়ের চোটে ঘরে বন্দী হয়ে গেছে, কোনোদিন আমি শুনিনি, দেখো আমার আন্ডারেও বিএলও কাজ করেছে, কোনোদিন নির্বাচনের এই দায়িত্বটা বরাবরই কষ্ট, প্রচণ্ড কষ্ট, মানে প্রশ্নাতীত কষ্ট, তারপরেও দেশের প্রতি ডেডিকেশনে হাসতে হাসতে মানুষগুলো কখনো প্রিসাইডিং অফিসার হয়েছে, এখানে মাস্টারমশাই আছেন, আমি শিক্ষকতা করেছি হাই স্কুলে, প্রিসাইডিং অফিসারের কাজ করেছি, 48 ঘন্টা নির্জলাও থাকতে হয়েছে একজন প্রিসাইডিং অফিসারকে, কিন্তু কেন করছে এই ডেডিকেশনটা দেশের প্রতি। আজকে এরা কেন বিমুখ হচ্ছে? শাসক শুধু এদের এখন ধমকাচ্ছে না, মুখ্যমন্ত্রীর ভয়ানক একটা কথা বলেছেন, সারা বছর আমার কর্মচারী। ভাবো কালকেই এই বিএলও 1 মাস পরে যখন সে বাড়িতে ফিরে স্টেট গভর্নমেন্টের চাকরিতে ছুটির থেকে ঢুকবে, এই শাসক দলের উইংস কিন্তু জানে এর হাত দিয়ে কতগুলো নাম বেআইনি নাম কাটা গেছে, এর বাড়ি হামলা হবে, একে একঘরে করে দেওয়া হবে। তাহলে মাননীয় নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন হচ্ছে এমন একটি বডি, যেই বডি ইলেকশনের মতন মৌলিক অধিকারটার মেশিনারির প্রত্যেকটা লেয়ারের প্রতি অ্যাকাউন্টেবল, সেই জায়গায় তারা কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না? আমি 2002-এর নির্বাচন কমিশনার সুকুমার সেন, তাকে দেখেছি যে গ্রাসরুট লেভেলে কোন জায়গায় কিভাবে পৌঁছতে হয়। শাসক দলের উইলিংনেস ছিল, তুমি বলছিলে জ্যোতিবাবু, বুদ্ধবাবু তখন ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে, শুধু তাই নয়, যদি জ্যোতিবাবুও থাকতেন, একটা টু শব্দ নয়, এমনকি খসড়া লিস্ট 4 ফেব্রুয়ারি বেরিয়েছিল 2002-এ। তারপরে মমতা ব্যানার্জি দাবি তুলেছিলেন যে সরকারকে ফেলে দিতে হবে, কারণ আমার জোটের সাথে সিপিএম এর ভোটের ডিফারেন্স 1 মিনিট। আর তখন শাসক দলের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসকে জিজ্ঞাসা করেছিল প্রেস যে এতগুলো নাম কাটা যাবে, 69 লক্ষ, বলছিল স্বাভাবিক, এটাই তো কাটা যাওয়ার কথা, স্বাভাবিক, দেশ চালাতে হবে। এই যে একটা উইলিংনেস শাসকের, আজকে এই শাসক যেভাবে সম্পূর্ণ সংবিধানকে আক্রমণ করছে, এটা কিন্তু সংবিধানকে, মৌলিক অধিকারকে আক্রমণ। কারণ পরিষ্কার সংবিধানের 16 নম্বর ক্লজটা দেখো, সেখানে বলা আছে বৈধ ভোটার মানে বৈধ নাগরিক, অর্থাৎ ভাইস ভার্সেস, বৈধ নাগরিক মানেই বৈধ ভোটার। তাহলে যারা বৈধ ভোটারের ক্ষেত্রে অবৈধ ভোটারকে চাপিয়ে দিতে চাইছে, অর্থাৎ সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করছে, তাদের বিরুদ্ধে শুধুমাত্র তোমার চ্যানেল, তুমি ময়ূক রঞ্জন সকাল বিকাল জনগণ জনসচেতনতা রাম 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 চিৎকার করলে হবে না, আইনের ভাষায় ওদেরকে উত্তর দিতে হবে। সেই আইনের ভাষাটা কি? মানে আইনের ভাষা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি কেন শুনবে না? আমি তো তোমাকে ক্লজগুলো বলছি। আজকে মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছে, সেই ভাষার কি 113 নম্বর টেররিজম, টেররিস্ট, বিএনএসে 113 নম্বর লেখা আছে এটা টেররিজম, 111-তে লেখা আছে অর্গানাইজ ক্রাইম, 112 নম্বরে লেখা আছে পেটি অর্গানাইজ ক্রাইম। এই ধারাগুলো কি লাগানো যেতে পারে না? পরিষ্কার লেখা আছে। তুমি যদি কাউকে আত্মহত্যা ইনসিস্ট করো, বিএনএসে সরাসরি আছে মামলা, একটাও মামলা হয়নি। বরঞ্চ আমি তো যারা দেশ চালান তাদের বলবো দেখতে যে এই বাংলাতে কত উপাদান আছে 355 ধারা জারি হওয়ার, সেটা নিয়েও আমি জানি না তারা কি ভাবছেন। একটা কথা বলি, গত 24/8/2006 মমতা ব্যানার্জির আবার আন্দোলনের 3.5 বছরের মাথায় ইলেকট্রাল রোলার করে কেজি রাওকে পাঠানো হয়েছিল, 9 লক্ষ ভোটারের নাম কাটা গিয়েছিল, বামফ্রন্ট রেকর্ড ভোটে জিতেছিল। সেবার সুভাষ চক্রবর্তী ইসিকে আক্রমণ করেছিল, এটা ছিল 24/8/2006। তখন বামফ্রন্টের তরফ থেকে কিন্তু মাননীয় এই মন্ত্রীকে সরাসরি বলা হয়েছিল মুখ বন্ধ রাখুন, সংবিধান গণতন্ত্রকে সম্মান জানান। না শুধু তাই নয়, 2002-তে আমি দর্শকদের বলবো, আমার মানে জবাব চায় বাংলা বহু কম বয়সী ছেলে মেয়ে দেখেন, তারা হয়তো 2002-এ একেবারে বাচ্চা ছিলেন, কিন্তু তারা এখন সমাজ, দেশ, রাষ্ট্র নিয়ে ভোকাল। 2002-তে যারা দেখেছেন, মানুষদাকেই আমি জিজ্ঞেস করি, আমি তারপর সুদীপ্ত দেখাচ্ছি। মানুষদা, 2002-তে ঝন্টু বাড়াই যেটা বললেন, সুভাষ চক্রবর্তী একটু হম্বিতম্বি করছিলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, দাবরানি দিয়ে বলা হয়েছে চুপ করো। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, কারোকে আপনি কি সেই সময় দেখেছেন রক্তগঙ্গা বইয়ে দেব, এই করে দেব, ওই করে দেব, একটা যদি এসআইআর থেকে নাম বাদ হয় তাহলে গোটা বাংলা জ্বলবে, এই ধরনের কোনো কথা কোনো বামফ্রন্টের কোনো নেতা বলেছে? না, বামফ্রন্টের নেতা তো বলেইনি। আমার কাছে একটা 2002-এর ফুটেজ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আচ্ছা, তিনি প্রথম সরব হয়েছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম
বাদ দিতে হবে, সেই ফুটেজটা আমার কাছে আছে, আমি চাইলে তোমাকে সেন্ড করে দিতে পারি। আমি একবার পিসিআর কে বলবো, এবং এটা লোকসভা আর্কাইভের মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো যে বক্তব্যগুলো, তার মধ্যে থেকে এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি অনুপ্রবেশ এবং ভুয়ো ভোটার নিয়ে লোকসভাতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন, সরব হয়েছেন। কি বলেছেন একবার শুনবো, মনে করব, আর আপনারাও দেখুন। Sir, I don't want to disturb the proceedings of this house. That's why I didn't disturb. I never disturb. Sir, I want to know from you, sir, the infiltration of Bengal. It has become a disaster now, and resulting in which, sir, you will see the name of the Bangladesh voter list and the Indian voter list both are with me, sir. That's why I would like to request you, sir. It's a very serious matter, and when this matter will be discussed. আমি সুদীপ্তদার কাছে যাচ্ছি। সুদীপ্তদা, দেখুন, একদম মানে যেহেতু অন্য চ্যানেলে হয়তো ডিবেট হচ্ছে, অন্য পোর্টালে হয়তো লেখালেখি হচ্ছে, এসআইআর আতঙ্ক একদম বলে দেওয়া হচ্ছে। আপনারা এতদিন ধরে দেখেছেন রিপাবলিকের স্টাইল অফ জার্নালিজম এটা নয়। মানে যে জিনিসটা নিয়ে ক্যাম্পেইন এবং অ্যাওয়ারনেস করা উচিত, সচেতনতামূলক অনুষ্ঠান করা উচিত, সেটা নিয়ে আমরা নিউট্রাল বা একটা মধ্যপন্থা নিয়ে আমরা বসে থাকি না। একদম স্ট্রেট ময়ূক বলছে যে এসআইআর নিয়ে লোক খেপানো চলছে, এটাকে বন্ধ করতে হবে, আমরা এটার দায়িত্ব নিচ্ছি। কিন্তু এটা খুব সিরিয়াস জিনিস হচ্ছে এবং এটা খুব বাজে জিনিস হচ্ছে। আমাকে বহু নমশূদ্র সম্প্রদায়ের মানুষ, নির্দিষ্ট করে বলতে গেলে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারাও টেলিফোন করছেন এবং বলছেন যে একটা গোটা 1 ঘন্টা শো ময়ূক তুমি মতুয়াদের নিয়ে করো, তুমি শরণার্থীদের নিয়ে করো। ইনফ্যাক্ট যে ভদ্রলোক এই যা ভিডিও আসছেন, আপনি ধারণা করতে পারবেন না, এত চিঠি, এত ভিডিও এবং ফোন। আমি যদি টেলিফোন লাইন ওপেন করে দিই 3 ঘন্টা ধরে শো করতে হবে। হিন্দুরা কিন্তু টেনশনে, শরণার্থী হিন্দুরা 20 বছর 25 বছর এসছে বা 10 বছর এসছে। এই মেসেজটা কি করে যাবে? খুব সিম্পলি যদি আপনি বোঝান যে হিন্দুদের যে টেনশন নেই, যেটা বিজেপি বারবার বলছে, ইলেকশন কমিশন বারবার বলছে, ভারতের আইন বলছে, এটা একদম মাস লেভেলে, একদম যে এই মুহূর্তে সুন্দরবনে বসে রয়েছেন বা বনগাঁতে বসে জবাব চায় বাংলাটা দেখছেন, তার কাছে কি করে পৌঁছানো যায়? এটা কিন্তু একটা কথা বলি যে হিন্দুদের 0.00001% টেনশন নেই, মুসলমানরা যারা আমাদের দেশের অধিবাসী তাদেরও কোনো টেনশন নেই। অ্যাজ পার লেটেস্ট সিএ অ্যাক্ট, যারা নাকি 2024-এর শেষ পর্যন্ত আমাদের দেশে এসছেন, তারা প্রত্যেকের নাম উঠবে, কোনো টেনশন নেই। সিএ অ্যাক্ট অনুযায়ী যারা এলিজিবল তারা সবাই, আমি বলছি কারো কোনো টেনশন নেই। এটা একটা মিথ্যে, একটা মানুষকে ভয় দেখানো হচ্ছে। এবং যে লোকটা সুইসাইড করেছে সেও সিএ বা এনআরসির জন্য সুইসাইড করেনি বা এসআইআর এর জন্য করেনি। কিন্তু একটু আগে যে কথাটা হচ্ছিল যে নির্বাচন কমিশন, আমি নির্বাচন কমিশনকে বলছি এরা রীতিমতো উইক নির্বাচন কমিশন। এবং আপনারা 2002-এর কথা বলছেন, আমি আরও 10 বছর আগে এগিয়ে যাচ্ছি, মানে আমি 10 বছর পিছিয়ে যাচ্ছি। আমি টিএন সেশন যখন ছিলেন, প্রথমবার ভারতবর্ষ দেখেছে যে কী করে নির্বাচন কমিশন কাজ করে। এবং আপনারা বলছিলেন না যে সুভাষ চক্রবর্তীকে বারণ করেছেন জ্যোতি বসু, আমি উল্টোটা বলছি, জ্যোতি বসু টিএন সেশনকে কুকুর বলেছিলেন। এবং ওখানে বিভিন্ন মানে ওদের নিজস্ব পত্রিকাটা বোধহয় সর্বাধিক প্রচলিত যে নিউজ পেপার যে পশ্চিমবঙ্গে, তথাকথিত আমি নাম নিচ্ছি না, তারা পর্যন্ত এখানে মানে নরসিংহ রাওয়ের কুকুর হিসাবে দেখিয়েছিলেন টিএন সেশনকে। একসময় রাজীব গান্ধীর কুকুর হিসাবে তারা লেখালেখি করেছেন। আমি যেটা বলার চেষ্টা করছি যে সেই সময় যার হাতে ঘা লাগে, এবং তখন রেজাল্ট কি হয়েছিল জানেন? 77 থেকে 91 পর্যন্ত কংগ্রেস 40 থেকে 41টা সিট পেয়েছিল। টিএন সেশন সে বছর রিগিং বন্ধ করাতে ওটা বেড়ে 84 হয় 1996-এ। পশ্চিমবঙ্গে আজকের দিনে একজন, আমি বলছি সেন্ট্রালে এই যে নির্বাচন কমিশনকে রাখা হচ্ছে, তাদের ভূমিকা কিন্তু অ্যাবসলিউটলি স্যাটিসফ্যাক্টরি নয়। আমি এটুকু বলতে পারি। আমরা টিএন সেশনকে দেখেছি, তার তুলনায় কিচ্ছু না। যে কাজটা হচ্ছে, কিন্তু একটা কথা বলি যে কাজটা হচ্ছে সেটা টেকনোলজি দিয়ে কাজ হচ্ছে। এর ফলে বহু বিদেশি ভোটার, ভুতুড়ে ভোটার এরা এখান থেকে বাদ যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং একটা কথা বলছি যে যারা বাদ যাবে তারা বিদেশিরাই বাদ যাবে, কোনো দেশীয়রা বাদ যাবে না। প্যানিক হওয়ার কোনো কারণ নেই।
যারা আমাদের দেশের আমি বলছি নাগরিক, তাদের কারো প্যানিক হওয়ার কারণ নেই। এই প্যানিকটা কেন করছে একটু আগে উনি বললেন, প্যানিকটা করা হচ্ছে যাতে নাকি এই যে বিভিন্ন যে দুর্নীতির যে ইস্যুগুলো আছে সেগুলো যায় চলে যায়। কারণ এবার মুসলিমরা ঠিক করেছিল, যে মুসলিমরা ওদের একদম ফিক্স ভোটার ছিল, সেই মুসলিমরা ঠিক করেছিল তৃণমূলকে ভোট দেবে না। কারণ গত 5 বছর যারা মারধর খেয়েছে সব তৃণমূল। আপনি দেখুন আনিস তৃণমূল, বাগতুইতে যে 12-13 জন মারা গেল সবাই এই মুসলিম, এরা সব সংখ্যালঘু। বিভিন্ন জায়গায় সংখ্যালঘুরা মার খেয়েছে, ফলে সংখ্যালঘুরা কিন্তু তার সঙ্গে আপনি মাদ্রাসা টিচারদের উপর যে অন্যায় চলছে তারা রোজ বিকাশ ভবনের সামনে এসে ধর্ণা দেয়। এরা ঠিক করেছিল এবার অন্যরকমভাবে ভাববে, এদেরকে এতগুলো মিথ্যা মানে জুজু দেখিয়ে এদের থেকে ভোট নেওয়ার। কিন্তু আমি শেষ করি একটা কথায়, রাখাল বালক যেমন বাঘ 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 করতেন, প্রত্যেক দিন এই বাঘ আসতো, তারপর যেদিন সত্যিকারের বাঘ এলো সেদিন কেউ বিশ্বাস করেনি। আমি ঠিক সেরকম বলছি, আজ থেকে 3 মাস আগে তৃণমূল কংগ্রেস বাঙালি অস্মিতা নিয়ে বাঙালিদের সবাই মেরে ধরে দিচ্ছে বলে বলার চেষ্টা করেছিল। 1% বাঙালি সেটাকে অ্যাকসেপ্ট করেনি এবং এই বাঙালি অস্মিতার এই জিনিসটা পুরো উবে চলে গেছে। কেউ অ্যাকসেপ্ট করেনি যে বাঙালিদের মতিয়া মমতা ব্যানার্জির নো। আচ্ছা, আমি সেরকম আজকে এই ইস্যুটাকে কেউ খাচ্ছে না, এসআইআর ইস্যুটাকে আমি বলছি কেউ খাচ্ছে না। এসআইআর নিয়ে একটা জিনিস আমি খুব অবাক হলাম, আমি নাম বলছি না, আমাদের প্রতিনিধি যারা গোটা বাংলাতে ঘুরে বেড়াচ্ছে, স্বপনদা, মানসদা, ঝন্টুদা, অদ্ভুতভাবে তৃণমূলের ভেতর থেকেই না অনেকে বলতে শুরু করছেন। আমি জানি না মানসদা আপনাদের বীরভূমে কি অবস্থা, এই যে ইলামবাজারে 95 বছর বয়সী মানুষটি যিনি মারা গেলেন, খুব দুঃখজনক ঘটনা। এক তো 95 বছর মানুষের মৃত্যুটা যদি সত্যি এটার জন্য হয় একটা ইনভেস্টিগেশন দরকার, সেই ইনভেস্টিগেশনও অ্যালাউ করা হচ্ছে না। এসআইটি গঠন করে একটা ইনভেস্টিগেশন হোক, যদি এটা এসআইআরের জন্যই হয়। দ্বিতীয়ত তৃণমূলের লোকেরাই জানেন তো মানসদা বলছেন যে এবার একটু বাড়াবাড়ি হচ্ছে, মানে সব কিছু মানে সোশ্যাল মিডিয়াতে দেখুন কারোর আত্মহত্যা বা মৃত্যু না মানে এভাবে মানে মানে কি বলবো, মানে খুব মানে ছেদ করে দেওয়া জিনিসটাকে। চিতাবাঘ মারা গেছে, সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যাচ্ছে যে চিতাবাঘের পাশে নাকি লেখা ছিল আমার মৃত্যুর জন্য এসআইআর দায়ী। না, আমি সিরিয়াস বলছি, মানে বাঙালি জাতি হিসেবে আমরা কতটা মানে পেছনের দিকে চলে যাচ্ছি, আর গোটা 11টা রাজ্য কোথাও এটা হচ্ছে না। কিন্তু এটা নিয়ে বীরভূমের কথা বললে আমি বেশ মজার, আমি জানি না সেটা তার বক্তব্য না তার পার্টির বক্তব্য, সেটা হচ্ছে বীরভূমের যিনি বিখ্যাত কৃষ্ণদা অনুব্রত মণ্ডল, গত 3 দিনে তার 3টে সাক্ষাৎকার বেরিয়েছে, 3টেতেই উনি এসআইআরকে সমর্থন করেছেন। তিনি বলেছেন এসআইআর হতে দিন, এতে কিছু হবে না। কালকে মৃত্যু নিয়ে বলেছেন দেখুন মৃত্যু দুঃখজনক, কিন্তু এগুলো না হলেই ভালো। মানে উনি কিন্তু এসআইআর বিরুদ্ধে একটাও মন্তব্য করেননি। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে যেটা নিয়ে এই এখনো প্রচার চলছে সুদীপ্ত দা, যে এসআইআর হলে নাম বাদ যাবে। সুদীপ্ত দা একটা স্ট্যাটিস্টিক্স হচ্ছে, আমি দেখছিলাম এসআইআরে 28 থেকে 42 লক্ষ ছেলের নাম অ্যাড হবে যাদের বয়স 18 বছর পেরিয়েছে। আমরা কেন অ্যাডিংটাকে একবারও কোথাও গোটা পশ্চিমবঙ্গের বলছি না যে পশ্চিমবঙ্গে শুধু নাম বাদ যাবে না, 40 লক্ষ ছেলে মেয়ের নাম কিন্তু যুক্ত হবে এটার সঙ্গে, নতুন ভোটার সেটা কিন্তু বাদ চলে যাচ্ছে। মানে ওই জায়গাটা পুরোটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে। এটা আমি বুঝলাম না, এটা আরেকবার একটু স্পষ্ট করে। মানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 18 বছর বয়স যাদের পেরিয়েছে সেই সংখ্যাটা হতে পারে আর কি 28 থেকে 42 লক্ষ, তারা এবছর নতুন ভোটার হবে। অর্থাৎ প্রায় 40 লক্ষ নতুন ভোটার এসআইআর এর কারণে নতুন ভোটার হবে। সুতরাং এই যে শুধু বাদ যাবে করে এমন একটা ধারণা তৈরি করা হয়েছে যে এসআইআর মানেই বোধহয় বাদ যাবে। এসআইআর মানে কিন্তু বাদ যাবে নয়, এসআইআর মানে যোগ হবে। আরও 40 লক্ষ নতুন ভোটার হতে পারে, সেটা 35 হতে পারে, সেটা 45, তারা কিন্তু নতুন ভোটার হচ্ছে এবছর। আচ্ছা জন্টু বড়াইক, আমি আপনার কাছে যাই, কেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পেশালি হঠাৎ করে এরকম অ্যাগ্রেসিভ একটা লাইন নিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলছেন তাতে এটা কি স্পষ্ট যে সত্যি বাংলাতে 50-60 নয়, ফিগারটা হয়তো 80 লক্ষ ভুয়ো ভোটার, মৃত ভোটার, জাল ভোটার, মানে সত্যি তো রিগিংয়ের জন্য একটা ভোটার আইডি কার্ড দরকার হতো, সেটা একটা বাল্ক সংখ্যা কমে যাবে। আমি অন্য কোনো বিতর্কে যাচ্ছি না, শুধুমাত্র মনমোহন সিং সরকারের শেষ দিকে, মমতা ব্যানার্জি সরকারের সবে 2 থেকে 3 বছর, সেই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রকের 6টা চিঠিতে এ রাজ্যে তৃণমূলের 3 বছরের শাসনে 5 গুণ সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশ ঘটেছে। আমার তথ্য নয়, কোনো বিজেপির সরকারের তথ্য নয়, এটা প্রথম। দ্বিতীয়, অত কিছুতে যাবে না, অভিষেক বাবুরা ফেব্রুয়ারি মাসে তাদের
রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ দাঁড়িয়ে সারা ভারতবর্ষে আইআর ইন্টেনসিভ রিভিশন চেয়েছিল, মমতা ফোন করে প্রশংসা করেছিল। তারপরে 3 মাসের কর্মযজ্ঞ তুমি প্রোগ্রাম করেছো, আমরা দেখেছি তৃণমূলের নেতা কর্মী, খুচরো পয়সা 5 পয়সার সমস্ত নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভুতুরে ভোটার খুঁজেছিল। ভাই, এই ভুতুরে ভোটার খোঁজা নয়, এই তথ্য তালাশটা মমতা ব্যানার্জি করতে বলেছিল। এই কারণে আমরা কত মার্জিনেই ভোটগুলোকে ফেলে দিয়ে মৃত এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোটারগুলোকে দিয়ে আমরা ক্লিন সুইপ পাবো। তাই উনি ভাবতেও পারেনি শীত কেটে কেন্দ্রীয় নির্বাচন কমিশন মমতা ব্যানার্জির মতন প্রবীণ নেতার, রাজনীতিবিদের কথাকে মাথা পেতে নিয়ে এসআইআরটা চালু করবে। এই যে শীত কেটে নির্বাচন কমিশন ঢুকে পড়েছে, এতেই মমতা ব্যানার্জি এবং অভিষেকের মাথা খারাপ হয়েছে যে এই যে ভুতুরে ভোটারগুলো আমরা খুঁজলাম, এগুলো তো আমাদের সম্পদ, আমাদের প্রশাসন, বিডিও, এসডিও, ডিএমকে দিয়ে ভোটটা করাতাম। এ মা, এগুলো তো কেন্দ্রীয় নির্বাচন বুমেরাং করে দিল আমাদের উপরে। এই কারণে চিৎকারটা। আর দ্বিতীয়, তুমি লাস্ট কথা বলছি যে মানে আইএসআই লেটেস্ট তথ্য দেখো, সারা বছর তো এই জনগণনাটা হয় জন্মহার মৃত্যু হারের ডিফারেন্স করে 0.83% এই মুহূর্তে আমাদের জন্ম মৃত্যু হারের ডিফারেন্সটা, যেটা বলে ন্যাশনাল গ্রোথ। এই গ্রোথ যদি 2002-এর এসআইআর-এর পরে যে ভোটার সংখ্যাটা 4.58 লাখ, তুমি যদি গুণ করো এই মুহূর্তে 7.64 কোটি ভোটার থাকার কথা। কত ভোটার আছে তুমি দেখো। আচ্ছা, আমাকে একদম শেষের দিকে আসছি। স্বপনদা, আপনি বিএলও হিসেবে একটু প্রসেসটা একটু যদি লাস্ট 3 মিনিটে বলে দেন যে মানে এই যে 4 নভেম্বর থেকে এই যে প্রসেসটা শুরু হচ্ছে, মানে এটা কি করতে হবে? কোথাও লাইন দিতে হবে ভোটারকে? মানে এটা হবে কি? এই এনুমারেশন ফর্মটা কি, সেটাতে আপনাদের কি কাজ, এটা একটু বলে দিন। মানে ধরে নিন আপনি আমার পাড়ারই বিএলও। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এই যে এনুমারেশন ফর্মটা যেটা ছাপা হচ্ছে বাংলাতে আর কি, মানে বাংলা ভাষাতেই, কারণ হচ্ছে সুবিধের জন্য বাঙালিদের। এটা বাংলাতে ছাপা হচ্ছে? তাহলে আরেকটা ব্রেকিং। না, আমি শুনেছি যে বাংলাতে ছাপা হচ্ছে, কারণ ইংরেজিতে সবাই বুঝতে পারবে না। ঠিক। তো প্রথম কাজটা যেটা হচ্ছে বিএলওরা করবেন, সেটা হচ্ছে এই এনুমারেশন ফর্মটা নিয়ে তারা কিন্তু ওই যে লোকাল যারা বিএলও আছে, বিএলএ যারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে যারা নির্বাচন কমিশনের কাছে নাম জমা দিয়েছেন, তাদের সাহায্য নিয়ে, কারণ সব বাড়ি, সব জায়গায়, সব গলি বিএলওদের পক্ষে চেনা সম্ভব নয়, তাহলে সেই বিএলওরাই তাদেরকে কিন্তু হেল্প করবেন। সেই বিএলএদের সাহায্য নিয়ে তারা বাড়ি বাড়ি গিয়ে ফর্মটা বিলি করবেন। সেই ফর্মটা বিলি করতে গিয়ে যদি কোথাও দেখা যায় যে আমি একদিনে 200টা বাড়ি আমি ভিজিট করেছি বা 200টা অ্যাড্রেস আমি ভিজিট করেছি, তার মধ্যে আমি 30% লোককে পাইনি খুঁজে, তাকে কিন্তু সেকেন্ড টাইমের জন্য সেখানে যেতে হবে, আবার তারপরের দিন বা তারপরের দিন যে কোনো একটা তারিখ করে আর কি। এবং সেখানেও কিন্তু বিএলএরা থাকবেন সহযোগী হিসাবে, তাকে এইভাবে 3 বার তাকে বাড়িতে ভিজিট করে এটা কনফার্ম করতে হবে, নিশ্চিত করতে হবে। এবার আমার বাড়ি যদি হয় হচ্ছে ধরে নিন হাবড়াতে, আমি নিউ টাউনে এখন থাকছি, তো আমি তো হাবড়াতে যাই না, আমার মানে পাট চুকে গেছে হাবড়ায়, তখন কি হবে? না, তখন দুটো পদ্ধতি আছে। এক যে হচ্ছে ওখানকার যিনি পলিটিক্যাল প্রতিনিধি, তার কাছে তো বিএলও নাম্বারটা থাকবেন, ওয়েবসাইটেও আছে। হ্যাঁ আছে, ভোট সাইটে। এক হচ্ছে আপনি নিজের থেকে ফোন করে নিতে পারেন সেই বিএলওকে। ও, এই সুবিধাটা আছে। মানে দাদা, আমি আসানসোলের ভোটার ছিলাম, আপনার এই এলাকার ভোটার ছিলাম 2002-তে, আমার নামটা কি পাওয়া যাবে? হচ্ছে ফর্ম 8 একটা আছে, তোমার পার্ট নাম্বার, তোমার ওখানকার ভোটার লিস্টের যে নাম্বার আছে সেটা তোমাকে ওখানকার বিএলও লিখে দেবেন যে ওর এখানে নাম ছিল, মানে এই যোগাযোগটা করলে এখানে জমা দেবে। এক সেকেন্ড দাদা, একদম বলছি। এবার 2 নম্বর, এটা তো হয়ে গেল, ফর্মটা প্রথম কথা বিলি কনফার্ম করতে হবে, কারণ কখনো যদি কোনো ভোটার এসে কমপ্লেন করে যে এই বিএলও আমার কাছে ফর্মটা জমা দেয়নি, যেটা ফিল আপ করে আমাকে সাবমিট করতে হবে, তাহলে সেখানে কিন্তু বিএলওর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠতে পারে ভবিষ্যতে। সেই জন্য মানে বিএলও যদি, মানে এটাও হতে পারে যে বিএলও যদি ঠিকঠাক ফর্ম মানে সাবমিশনে গন্ডগোল থাকে, সেখানেও অভিযোগ হতে পারে। অভিযোগ হতে পারে। বেশ, খুব বড় একেবারে আমার কাছে সময় একেবারে নেই, কিন্তু আবারও বলছি, খুব বড় করে আমরা এই সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো না, সেগুলো আরও বেশি করে করব। আমি তো চেষ্টা করব কালকেও আরও বেশি করে আপনাদের যে ভিডিওগুলো আপনারা পাঠাচ্ছেন সেগুলো এক এক করে এক্সপ্লেন করতে। স্বপনদাদের মতন, ঝন্টুদা, মানসদা, সুদীপ্তদার মতন মানুষজন তারা একেবারে ধরে ধরে বোঝাবে। বিশেষ করুন, এটাই প্রাইম টাইম, এটাই আসলে ন্যাশনাল টেলিভিশনের কাজ হওয়া উচিত। ভয় আতঙ্ক সৃষ্টি করে টিআরপি বাড়ানোর রেসে ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা বা রিপাবলিক বাংলা নেই। এসআইআর দেশের জন্য, আর আমাদের কাছে দেশ সর্বোপরি, কোনো আপোষ নয়। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH